ভারতের গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি গ্রেফতার, পিটিআই এর প্রতিবেদন। ভারত পাকিস্তান যুদ্ধ দামামা, বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় চীন, বিএনপির সঙ্গে বৈঠক। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের পক্ষে জামায়াত, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা, বিশ্ব নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে: শাওনের অন্ধকার জীবন, ডিবি হারুনের সহযোগিতায় সৎমাকে হয়রানি, নির্যাতন। ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে 1000-এর বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভির বরাতে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআই। রাজ্য পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ, ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতভর গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালায় ভারতীয় যৌথ বাহিনী। অভিযানে আহমেদাবাদ থেকে কমপক্ষে 890 বাংলাদেশি ও সুরাটে 134 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এসব বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ অবৈধ অনুপ্রবেশ এবং জাল নথি বানিয়ে ভারতে বসবাস। গুজরাটে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় অভিযান বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে আটকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এমনটা বলছে ভারতীয় গণমাধ্যম। এর আগে 2024 সালের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত 2টি ভিন্ন এফআইআর দায়ের করা হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে, যেখানে 127 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং 77 জনকে দেশে পাঠানো হয়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারত পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম, যে কোনো আক্রমণ রুখে দিতে পূর্ণ প্রস্তুতিতে দেশটির সেনারা, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনির। একই কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, পেহেলগামের ঘটনায় স্বচ্ছ তদন্তের জন্য প্রস্তুত পাকিস্তান। এদিকে পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা ভয়াবহ রূপ নিচ্ছে কূটনৈতিক সম্পর্কে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত। এর জেরে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ইসলামাবাদও। দুই দেশের কূটনৈতিক যুদ্ধ যখন চরমে, তখন ভারতীয় রাজনীতিকরা সামরিক হস্তক্ষেপের উস্কানি দিয়েছেন। থেমে নেই পাকিস্তানও। আক্রমণ রুখে দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম, পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা। সেনাপ্রধান আসিম মুনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন। পাকিস্তান মিলিটারি একাডেমির প্যারেডে দেয়া ভাষণে তিনি একথা জানান। একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পেহেলগামের সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। Ladies and gentlemen, you now hear the trumpets. ভারতের সমালোচনা করে তিনি বলেন, প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যাচারের ওপর ভিত্তি করে শোষণের ধরন অব্যাহত রেখেছে ভারত। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত পাকিস্তান। এদিকে পাকিস্তান ভারতকে নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করায় দিশেহারা হয়ে পড়েছে দেশটি। বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয়
স্থানীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়তি জ্বালানি ব্যয়, দীর্ঘ ভ্রমণ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ফলে পাকিস্তান বিপাকে, বিশেষ করে পাঞ্জাবের কৃষি, নদী, ফসল, অর্থনীতি হুমকির মুখে। এ নিয়ে দুই দেশের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়বে তা নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রীতিমতো আলোচনার ঝড় বইছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধাবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এড়াতে সতর্ক থাকার পরামর্শ কূটনীতিবিদ এবং নিরাপত্তা বিশ্লেষকদের। বিশেষ করে দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার দিকে বিশেষ নজর রাখার কথাও বলেন তারা। এছাড়া সীমান্তে অবৈধভাবে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মুখোমুখি অবস্থানে উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। দুই দেশের জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থান সহ নানা বিষয় নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক GFP 2025 প্রকাশ করা হয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী পরমাণু অস্ত্রের দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান, তবে সামরিক বাজেট ও সংখ্যার দিক থেকে এগিয়ে ভারত। উপমহাদেশের দুই পরাশক্তির শক্তি প্রদর্শন শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরে সুযোগ নিতে পারে অপপ্রচারকারীরা। ধর্মীয় ইস্যুতে ইন্ধন দিয়ে অস্থিরতার অপপ্রয়াস ঠেকাতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। আমি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের উপরে আমার পূর্ণ আস্থা আছে। বাংলাদেশের জনগণ অত্যন্ত পরিপক্কতার সাথে আমি মনে করি এখনো এটা চালিয়ে যাচ্ছে। যেমন আমরা একটু আগে বললাম যে ইসকনের পরেও কিন্তু আমরা দাঙ্গা হয় নাই, চিটাগংয়ের জনগণ করে নাই। যে বিরোধীরা চলবে, বিরোধীদেরকে আরেকটু চালানো, একটু সচল করার জন্য আরও দু একটা কাজ হতে পারে। ভারত কিছু অ্যাকশন নিবে, হতে পারে সামরিক অ্যাকশন নিবে। বাংলাদেশ একজন দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হিসেবে আমরা সবসময় চাইব যে এই সমস্ত এলাকায় একটা শান্তিপূর্ণ অবস্থান যেন বিরাজ করে, এবং বিশেষ করে এই ভারত ও পাকিস্তানের যদি তাদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেটা যদি কখনো সংঘাত মানে সামরিক সংঘাতের রূপ নেয়, তাহলে স্বাভাবিকভাবেই এই অঞ্চলের উপরে আমাদের অর্থনীতির উপরে, আমাদের এখানে যোগাযোগের ক্ষেত্রে নানান ধরনের প্রেশার সৃষ্টি হতে পারে। পরিস্থিতি উত্তেজনাকর হলেও দ্রুত এই সংকট নিরসন হবে বলে আশা বিশ্লেষকদের। আমার মনে হয় পাকিস্তান তেমন বেশি নিবে না, কিন্তু পাকিস্তানও একটু নিবে, নিয়ে কিন্তু দুইজনেই পিছু হটে যাবে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের জন্য বড় শঙ্কার কারণ না হলেও উদ্বেগের বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শিক্ষার্থীদের এক বিতর্ক প্রতিযোগিতায় যোগ দিয়ে তিনি বলেন, ভারত পাকিস্তানের উত্তেজনা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। ভারতের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে ভারত যদি সামরিক খাতে বেশি মনোযোগী হয় তাহলে তাদের বাণিজ্য প্রভাবিত হতে পারে, যার প্রভাব বাংলাদেশের উপরেও পড়তে পারে বলে মনে করছেন ডক্টর মোস্তাফিজুর রহমান। বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ আনতে হলে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো কারণে নির্বাচন বিলম্বিত হলে তা বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি। বৈঠক শেষে সাংবাদিকদের এমনটা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যতে চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরফিন শাওনের রিপোর্ট। রাজধানীর হোটেল ওয়েস্টিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল। ঘণ্টাখানেকের কিছু বেশি সময় চলে বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সময় পর সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। পলিটিক্যাল পার্টির সঙ্গে একটা পলিটিক্যাল পার্টি, এটা আমাদের একটা খুব অনেক পুরনো সম্পর্ক আছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে। এতে প্রায় মাঝখানে 15 বছর ছিল না, কারণ আপনার ফ্যাসিজম সেগুলো অ্যালাউ করেনি। এখন আবার আমরা সেটাকে রিভাইভ করেছি, ফলে
আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে। বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চায় চীনের প্রতিনিধি দল। বাংলাদেশে একটি শক্তিশালী গণতন্ত্র দেখতে চান তারা। তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, আপনার সমৃদ্ধ পিপুল দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে চায়। চীনা প্রতিনিধি দলের কাছে গণমাধ্যম কর্মীরা নির্বাচন সম্পর্কে জানতে চাইলে অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করেন তিনি। How China, Bangladesh and Communist Party of China and the BNP work together to enhance our cooperation. চীনের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিসিপিসির দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপপরিচালক মিসেস চেন জুয়ানবো সহ আরও অনেকে। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা। কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 24-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে, তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর, এই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা, যেখানে ভুক্তভোগী নেতারা তুলে ধরেন তাদের মামলাজনিত হয়রানির কথা। এই যে গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ। ডিসেম্বর টু জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি তার। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্য উপদেষ্টার পিএ, আরেক উপদেষ্টার বোধহয় এপিএস। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো ওরা 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর। বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে চলে আসছে না অনেক দিন ধরে। কখনো ডিক্টেটর, আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আজকে ফ্যাসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক, তাই অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে বলে আশা করেন বিএনপি নেতারা। এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় ঐক্যমত্য কমিশন 4 বছর মেয়াদের প্রস্তাব দিল। জামায়াত চায় এই মেয়াদ থাকুক 5 বছর। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে জামায়াত। প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রীর মেয়াদকাল সর্বোচ্চ 2 বার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। চলমান সংস্কার প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা ও মতামতের ধারাবাহিকতায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ ভবনের এলডি হলের এই বৈঠকে 10 সদস্যের প্রতিনিধি দল তুলে ধরে সুপারিশ, সংশোধনী ও প্রস্তাবনা। সংস্কারের মুখবন্ধ তুলে ধরেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসেছে। সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে আলোচনায় জামায়াতের পক্ষে গুরুত্ব পেয়েছে রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদকাল। আমরা বলেছি প্রপোর্শনেটলি নিম্নকক্ষে যে মেম্বারশিপ হবে তার একটা পদ্ধতি সেখানে থাকবে, এভাবে আমরা করতে চাই। তবে আমরা বলেছি যে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা ওভারঅল ফর অ্যামেন্ডমেন্ট ফর পার্টিকুলার ইস্যুজ, এটা আমরা লাস্টে আলোচনা করব। আমরা আগে কনসেপ্টের ব্যাপারে পটেনশিয়ালি আমরা একমত অর্জনের চেষ্টা করতেছি।
সারা দেশে একযোগে নির্বাচন ও সংখ্যাধিক্যের ভিত্তিতে সরকার গঠনেরও প্রস্তাব দিয়েছে জামায়াত। সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। এছাড়া অমীমাংসিত ইস্যুতে দ্বিমত রেখেই অসমাপ্ত আলোচনা এগিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন নায়েবে আমির। আরও বেশি এক্সপেনশন দরকার, এসব বিষয়ে আমরা একমত হয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিশ্ব নেতাদের পাশাপাশি ঢল নামে সাধারণ মানুষের। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার কাতার থেকে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান রোমের সেন্ট পিটার স্কয়ারে অনুষ্ঠিত হয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন। বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের অবদান এবং তার 3-0 তত্ত্বের দারুণ প্রশংসাও করতেন তিনি। 2006 সালে রোমের ভ্যাটিকানে শান্তিতে নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে 3-0 উদ্যোগও চালু করেছিলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশাপাশি বিশ্বের অনেক রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেন। এর মধ্যে ছিলেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে প্রায় 1,40,000 মানুষ সেন্ট পিটার স্কয়ার ও এর আশপাশের রাস্তায় জমায়েত হন। কমপক্ষে 162 জন প্রতিনিধি দল অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে প্রায় 50 জন রাষ্ট্রপ্রধান ও কমপক্ষে 10 জন ক্ষমতাসীন রাজা রয়েছেন। 200 জনেরও বেশি কার্ডিনাল এবং প্রায় 4000 ধর্মযাজক উপস্থিত ছিলেন। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার 88 বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। বুধবার সকালে তার মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আনা হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের সবকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। গোপালগঞ্জের আমিনবাজারে শনিবার বিকেল 5:48 জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়। অন্ধকারে ছেয়ে যায় অন্তত 10টি জেলা। রাজবাড়ী, খুলনা, যশোর, বরিশাল ও ফরিদপুরে সন্ধ্যায় 1 ঘন্টার জন্য বিদ্যুতের ব্ল্যাক আউট হয়ে যায়। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে থাকে। 2 ঘন্টার ব্যবধানে অন্য জেলায়ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। এরপর বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু হলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় জেলায় রেশনিং পদ্ধতিতে সচল করা হয়েছে। বন্দীদের তথ্য জানাতে যাত্রা শুরুর প্রায় 3 মাসে সারা দেশে কারাগারের হটলাইন নম্বরে 3419টি ফোন কল গ্রহণ করা হয়েছে। লোকবল সংকট থাকা সত্ত্বেও প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এই সেবা দেওয়া হচ্ছে। 21 টেলিভিশনকে আইজি প্রিজন জানিয়েছেন, নিয়ম মেনে বন্দীদের সঙ্গে দেখা করা ও তথ্য আদান প্রদান আরও সহজ করতে এসব সেবা একটি অ্যাপের আওতায় আনা হচ্ছে। দীপু শিকদারের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মামুন মোল্লা। কারা সদর দপ্তরের উল্টো পাশের ভবনে আইসিটি সেল। এই ভবনটিতে স্থাপন করা হয়েছে কারাগারের প্রথম হটলাইন কাঠামো। স্বল্প পরিসরে যাত্রা শুরু করা হটলাইন সেবায় নিয়োজিত আছেন 8 জন। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত গ্রহণ করা হয় ফোন কল। স্বজনদের জানানো হয় দেশের যে কোনো কারাগারের বন্দীদের তথ্য। আপনার বন্দির নামটা বলবেন স্যার, হাজতি কয়েদি নাম্বার যদি জানা থাকে স্যার প্লিজ আমাকে সহযোগিতা করবেন জানিয়ে। জি স্যার, আপনার বন্দি যশোর কেন্দ্রীয় কারাগারে আছে স্যার। কারাগারের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের 26 জানুয়ারি থেকে 16 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত 3419টি ফোন কল গ্রহণের মধ্য দিয়ে হটলাইন সেবা নিশ্চিত করা হয়েছে। আর কোনোভাবে সহযোগিতা করতে পারি স্যার?
আইজি প্রিজন্স বলছেন এই সেবাটিকে আরো বড় পরিসরে নেয়ার কাজ চলছে। বন্দি সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আমরা কল পাচ্ছি এবং এটা রেসপন্স সারাটা রিজনেবল এবং আমরা বলবো যে ভালোই সারা পেয়েছি আমরা। কারাগারগুলোতে লোড কমছে, অনেক সময় দেখা যায় অনেকের যে অভিযোগ থাকে এগুলো আমরা এখানে রেকর্ড করছি এবং সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করছি। বর্তমানে হটলাইন নাম্বারটি শর্ট কোডে করতে বিটিআরসির কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে আমাদের এটাকে ফুল ফেজের একটা সেন্টার থাকবে এবং এখান থেকেই আপনি প্রবাবলি এখানে কল করেই আপনি ওই কারাগারে সংযুক্ত হয়ে যেতে পারবেন। মোবাইল ফোন কল যেটা করেন এটার সাথে এই ফ্যাসিলিটিসের সাথে সংযুক্ত হবে। এর সাথে তাদের সাক্ষাৎকারের বিষয়টা এটাও এই পুরো বিষয়টা একটা অ্যাপের মাধ্যমে আমরা বেসিক্যালি বন্দীদের যারা সাক্ষাৎপাতি তাদেরকে দিয়ে দিব। সামনে কারাগার কেন্দ্রিক আরও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কারা প্রধান। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কথিত এক সোনার কন্যা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের অন্ধকার জীবনের কালো অধ্যায় প্রকাশ হতে শুরু করেছে। ক্ষমতার দম্ভে সৎমা নিশি ইসলামকে নির্যাতন করে সরিয়ে দিতে চেয়েছিলেন পৃথিবী থেকে। এজন্য তিনি ব্যবহার করেছিলেন সাবেক ডিবি প্রধান হারুন ও এডিসি নাজমুল সহ কয়েকজনকে। আদালত সেই কালো জীবনের সোনার কন্যা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। সুমাইয়া খান জানাচ্ছেন সেই কথিত সোনার কন্যার কাহিনী। এই কথিত সোনার কন্যার নাম মেহের আফরোজ শাওন। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী 2024 সালের 21 ফেব্রুয়ারি 50 লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন গোরানের নিশি ইসলামকে। এ খবর জানাজানি হলে ওই বছরের 4 মার্চ শাওন, তার বড় বোন সিনজন, সেজুতি ও সিনজনের স্বামী সাব্বির ও পুলিশের এডিসি নাজমুল ইসলাম নিশির বাড়িতে গিয়ে ডিভোর্সের জন্য চাপ দেয়, স্বাক্ষর দিতে বলে সাদা কাগজে। এতে অস্বীকৃতি জানালে সৎমা নিশিকে ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করেন শাওন। আমরা চাই, সকলেই চাই যে একটা শাস্তি হোক, কারণ শাওন আমাদের অনেক মামলা অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। ওই ঘটনার পর নিশি জানতে পারেন মোহাম্মদ আলী তার আগের স্ত্রীর কথা গোপন রেখে তাকে বিয়ে করেন। তার একটি পুত্র ও 3টি কন্যা সন্তান রয়েছে। তিনি অভিনেত্রী শাওনের বাবা। আর শাওন সৎমা নিশি ইসলামকে শাস্তি করতে ব্যবহার করেন ডিবি হারুনকে। মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। নিশিকে 61 দিন কারাগারে রেখে পরিকল্পিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। নিশি ইসলামকে শাওনের বাবা মোহাম্মদ আলী 1 নম্বর আসামি বলেছিল যে আমার কোনো স্ত্রী নাই। মিথ্যা তথ্য দিয়ে তাকে কনভিন্স করে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রেজিস্ট্রি কাবিননামা বিয়ে হয়েছিল। এই বিয়ের পর থেকেই শাওন জানতে পেরে সে তার যেখানে যেখানে তার প্রভাব আছে, ডিবি হারুন সহ, নাজমুল সহ, সাইফুল সহ, এই তাদেরকে প্রভাব বিস্তার করে এই নিশি ইসলামকে ডেকে এনে তাকে নির্যাতন করে ডিবিতে নিয়ে রিমান্ডে নিয়ে তাকে বেদম মারধর করে এবং তার কাছে অবৈধ টাকা দাবি করে তাকে চরমভাবে মানবাধিকার বিরোধী কাজ করেছিল। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর 13 মার্চ নিশি ইসলাম তাকে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে শাওন, তার বাবা মোহাম্মদ আলী ও ডিবি প্রধান হারুন ও রশিদ সহ 12 জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। 10 এবং 11 নম্বর আসামি উপস্থিত হয়েছে। আসামিরা তারা ভুল স্বীকার করেছে এবং আসামিরা তারা জামিন দিয়েছে আগামী ধার্য তারিখ পর্যন্ত। 22 এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন থাকলেও গড়হাজির থাকেন শাওন। জারি করা হয় শাওন সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করে তারা আদালতের আদেশকে অমান্য করে তারা আদালতে হাজির হন নাই। এই সাবমিশন আমরা রাখার প্রেক্ষিতে আদালত সন্তুষ্ট হয়ে, যেহেতু তারা ইচ্ছাকৃতভাবে পলাতক, এই জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। শাওন ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে দিয়ে নিশির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদা দাবির মিথ্যা মামলায় হয়রানি করেন। নিশি ইসলামকে মাদক ব্যবসায়ী সাজানোর ব্যর্থ চেষ্টা করেন। শাওন সহ আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান আইনজীবী। মাননীয় আদালতকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে নিবেদন করব। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। আইএমএফের 4র্থ ও 5ম কিস্তির অর্থ ছাড়া এখন ঐক্যমত্যে পৌঁছতে পারেনি বাংলাদেশ।
আইএমএফের সাথে ঐক্যমতে পৌঁছতে না পারলেও সেটা বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোনো সমস্যা তৈরি করবে না। ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশের অর্থনীতি কোনো ভঙ্গুর অবস্থায় নেই জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতির সংস্কার ও স্থিতিশীলতার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। এখানে আইএমএফ কেবলমাত্র একটি সহায়ক ভূমিকা রাখে। তারা বা আমরা এখনো ঐক্যমতে পৌঁছতে পারি, তারা তাদের সাথে ঐক্যমত না হলে যে আমাদের খুব একটা অসুবিধা হবে তাও না। আমরা কিন্তু কোনো ভঙ্গুর অবস্থায় নেই। এটা যদি না হয়, বাংলাদেশের অর্থনীতি যেভাবে চলছে সেভাবেই চলছে। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের ব্যাংকিং সেক্টর রিস্ট্রাকচারিং রিফর্ম আমাদেরই করতে হবে। আমাদের এক্সচেঞ্জ মার্কেট রিফর্ম ইত্যাদি আমাদেরই করতে হবে। এক্সচেঞ্জকে স্টেবল রাখার দায়িত্ব ম্যাক্রো স্টেবিলিটি করার মাধ্যমে আমাদেরই করতে হবে। আইএমএফ একটা সহায়ক ভূমিকা রাখে কোনো কোনো ক্ষেত্রে, যেটা যদি সহায়ক ভূমিকা তাদেরকে আমরা মনে করি যে এটা সহায়ক হবে না, সেক্ষেত্রে আমরা নেব না। আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমে আসবে বলে আশা করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির। বিদ্যুতের সীমিত লোডশেডিং হতে পারে বলে জানান তিনি। গ্যাসের চাহিদা পূরণে কূপ খননের পাশাপাশি জ্বালানি নীতি সংস্কারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2010 থেকে গ্যাসের সমস্যা দেখা দিলেও আহরণ না করে আমদানি বাড়িয়েছিল হাসিনা সরকার। এতে সামগ্রিকভাবে খরচ বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদনে। বর্তমানে এলএনজি 25% ব্যবহার হলেও 2030 সালে তা 75% উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্সের সেমিনারে বিষয়টি উঠে আসে। সংকট মোকাবেলায় গ্যাস আহরণের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। এক্সপ্লোরেশন না করে নিজের ফিল্ড থেকে এইভাবে গ্যাস বাড়ানো, এটা আমি মনে করি ক্রিমিনাল অফেন্স। আমরা গ্যাস কনজাম্পশন বাড়াই গেলাম, কিন্তু আমরা নিজের এক্সপ্লোরেশন করলাম না। যদি জ্বালানি উপদেষ্টা মহোদয় তার সময়কালের ভিতরে একটি নতুন জ্বালানি নীতি আমাদেরকে দিয়ে যান, যেটাতে এনার্জি ট্রানজিশন বা জ্বালানি রূপান্তরের বিষয়টি সুনির্দিষ্টভাবে থাকবে। জ্বালানি খাতে আওয়ামী সরকারের রেখে যাওয়া বকেয়া পরিশোধ হয়েছে, তাই ভর্তুকিও কমে আসতে পারে বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। শুধু এলএনজিতে তো না, শেভরনের ফুল পেমেন্ট করে দিয়েছে। এগুলো লেট পেমেন্ট ইন্টারেস্ট, এগুলোর যে ওভার প্রাইসিং, এগুলো তো আমাদের কাছে আসবে না। সুতরাং আগের বছর ভর্তুকি বাড়বে না, ভর্তুকি যদি সম্ভব হলে ভর্তুকি কমবে। গ্যাসের দাম বাড়ালে বিনিয়োগ কমবে, বিষয়টি সঠিক নয় বলে মনে করেন তিনি। লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। আপনি দেখছেন অলরেডি 16,000 মেগাওয়াট উৎপাদন হয়েছে, সেখানে 179 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এফআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাঙামাটি চট্টগ্রাম সড়কের কাউখালীতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে একজন। সকালে কাউখালী উপজেলার পেদবুনিয়ার মনারটেক আমবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে 3 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মব জাস্টিস বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। চুয়াডাঙ্গায় এবি পার্টির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি বলেন, রাষ্ট্রের উপর মানুষের আস্থা ফিরে এসেছে। প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশের অর্থনীতিকে ট্রেনের লাইনে তুলেছেন। রেমিটেন্স বাড়ছে, এতে সরকারের কাছে মানুষের দাবিও বেড়েছে বলে জানান ফুয়াদ। দেশের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের রপ্তানি বাড়ছে, আমাদের রেমিটেন্স বেড়েছে, আমাদের বিদেশ থেকে আমদানি করবার আগ্রহ বাড়ছে এবং গত মাসে আপনারা দেখেছেন ঈদের মাসে বাংলাদেশের ইতিহাসে এক মাসের হিসেবে সবচেয়ে বেশি পরিমাণ টাকা বিদেশ প্রবাসীরা পাঠিয়েছেন।
$3.2 billion. রাজধানীতে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজা রাফায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয় বিক্ষোভকারীরা। তাদের দাবি, অবিলম্বে বিশ্ব নেতাদের ঐক্যমতের ভিত্তিতে ফিলিস্তিনে হামলা বন্ধ করতে হবে। একই সাথে স্বার্থ রক্ষায় মুসলমান অধ্যুষিত দেশগুলোর সমন্বয় মুসলিম জাতিসংঘ গঠনেরও দাবি তাদের। ফ্রি প্যালেস্টাইন স্লোগানের পাশাপাশি ইসরায়েলকে বয়কটেরও দাবি জানান তারা। সে সময় রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক পেয়েছেন সত্তরোর্ধ্ব কামরুন নাহার। গত 20 ফেব্রুয়ারি সাভারের বংশী নদীর পাড় থেকে তুলে নেন শিশুটিকে। মুমূর্ষু অবস্থায় নিয়ে যান হাসপাতালে। শিশুটির হার্টে বড় একটি ছিদ্র থাকায় প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। দীর্ঘ 2 মাস চিকিৎসার পর অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। তাই বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানানো হয়েছে। সাভার প্রতিনিধি শাহিদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাস্তার ধারে পলিথিনে মোড়ানো একটি ব্যাগে নড়াচড়া করতে দেখেন কামরুন নাহার নামে এই বৃদ্ধা। মাছ ভেবে তুলে নেন ব্যাগটি। অবাক হয়ে দেখতে পান মাছ নয়, পলিথিনে মোড়ানো রয়েছে এক নবজাতক। শিশুটিকে পাওয়ার পর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ওই বৃদ্ধা। সেখানেই শিশুটির জন্ম হয়েছে বলে জানায় আয়া। আয়ারা বললো যে হয় এইখান থেকে নিয়ে এইখানে ভালাই যেতে চাইছিল, পরে আমরা থেতায় বেতায় দিয়ে দিচ্ছি, মনে হয় এটা অবৈধ বাচ্চা। বৃদ্ধা কামরুন নাহার ভালোবেসে শিশুটির নাম দিয়েছেন সেতু। সেতু বর্তমানে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। হার্টে বড় একটা ছিদ্র থাকায় প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। দ্রুতই অপারেশনের তাগিদ দেন কর্তব্যরত চিকিৎসক। হার্ট ডিজিজ এবং লাংস ডিজিজের লক্ষণগুলো ওর মধ্যে ছিল। অক্সিজেনের পরিমাণটা এখন অনেক কমে এসে এখন ভালো থাকতেছে। অপারেশন যদি দ্রুত না করানো যায় তাহলে হার্টের ভালভগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে। তখন অক্সিজেন দিয়েও বাচ্চাকে হয়তো খুব বেশি দিন সার্ভাইভ করানো নাও যেতে পারে। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা হাসপাতালে ছুটে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যতদিন এই বাচ্চার চিকিৎসার্থে যতটুকু আমাদের দ্বারা সম্ভব, আমার দলের দ্বারা সম্ভব, আমরা সবটুকু করবো ইনশাআল্লাহ, নিশ্চিত করলাম আপনাদের। নিজের সবটুকু দিয়ে চিকিৎসা করে অবশেষে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বৃদ্ধা। ভর্তি করতে ওখানে তো টাকা পয়সার ব্যাপার অনেক। আমার তো ওরকম কোনো সমর্থ নাই যে আমি এই বাচ্চাটা আমি রাখতে পারো। আমি খুব দূর অবস্থায় বেড়ে গেছি। আমারও আমি অনেক সবাই বাঁচা। সঠিক চিকিৎসা পেলে সুস্থ জীবনে ফিরতে পারবে এই অবুঝ শিশুটি, এমনটাই প্রত্যাশা সবার। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে 550-র বেশি মানুষ আহত হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে পুরো অঞ্চল জুড়ে। শক্তিশালী ওই বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় হরমোজান জরুরি দপ্তর জানিয়েছে একটি ফুয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে 561 জন আহত হন। কী কারণে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়েছে তার কারণ জানা যায়নি। আহতদের উদ্ধার করে হরমোজান হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে বলা হয়েছে বন্দরের একটি প্রশাসনিক ভবন থেকে বিস্ফোরণের সূত্রপাত। বিস্ফোরণে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এতে আরও একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা এবং জরুরি উদ্ধারকারী দল বন্দরের কার্যক্রম স্থগিত করেছে। আহতদের সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ বন্দর আব্বাস সহ স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে। এবার খেলার সংবাদ। টাকা আত্মসাতের গুঞ্জন উড়িয়ে দিল বিসিবি। সেই সাথে 238 কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তরের ব্যাখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন ইস্যুতে সরগরম ক্রিকেট মহল সেই উত্তাপ আরও বাড়িয়ে দেয় ফিক্সড ডিপোজিট থেকে বিসিবি সভাপতির টাকা সরানোর সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে। এসব বিষয় নিয়ে বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির মতে এসব প্রতিবেদন ভুল তথ্যভিত্তিক এবং বোর্ড ও এর সভাপতি জনাব ফারুক আহমেদের ভাবমূর্তি
ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে 250 কোটি টাকা উত্তোলন করে এবং এর মধ্যে 238 কোটি টাকা গ্রিন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকগুলোতে পুনর্বিনিয়োগ করে বিসিবি। অবশিষ্ট 12 কোটি টাকা বিভিন্ন পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। সিরিজ বাঁচাতে চট্টগ্রামে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। ভুল খেলার কারণেই এমন ফলাফল হচ্ছে বলে মনে করেন জাকির আলী অনিক। সিলেটে প্রথম টেস্টে হতশ্রী পারফরমেন্সের কারণে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। তবে ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে কোনোভাবেই সিরিজ হারাতে চায় না বাংলাদেশ দল। 2 দিন আগে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে যায় টাইগাররা, সেখানে যে বিশ্রামের সুযোগ পাচ্ছে না শান্তর দল। 28 এপ্রিল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। টানা ব্যর্থতায় দর্শকের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে দেশের ক্রিকেট। সংবাদ সম্মেলনে জাকির আলী বলেন, মানুষের আগ্রহ আবারও ফেরাতে হলে প্রয়োজন ভালো পারফরমেন্স। এই টেস্ট দিয়েই লক্ষ্য থাকবে ফর্মে ফেরা। আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত যার সাথেই খেলি। তো স্পেশালি আমি বলবো যে ব্যাটিংটা নিয়ে মূলত আমি বলতেছি, কারণ ব্যাটিং আমাদের ভালো হয় না, এই কারণেই আমরা স্ট্রাগল করেছি। সো এরকমই এই ব্যাপারগুলো, শর্ট সিলেকশনগুলো কীভাবে আরও বেটার করা যায়, কারণ বোলারদেরকে তো সবসময় তো আর বলাররা জিতাবে না, ম্যাক্সিমাম ম্যাচই তো বোলাররা জিতায়। তো আমরা চাইবো এই ম্যাচটা যেন আমাদের ব্যাটিংয়ে সবাই সবার বেস্ট পারফরমেন্স করে কমফোর্টেবলি জিততে পারি ইনশাআল্লাহ। রেফারি বিতর্ক শেষে আলোর মুখ দেখছে কোপা দেল রের ফাইনাল। অনুশীলন ও প্রেস কনফারেন্স বয়কট করলেও বার্সেলোনার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাইলে লস ব্লাঙ্কোসরা। এমনকি বছরের প্রথম শিরোপাও জেতার পরিকল্পনা করছে অ্যানচেলত্তি শিষ্যরা। এদিকে ট্রেবল জয়ের লক্ষ্য নিয়ে এগোতে থাকা বার্সেলোনা তাদের প্রথম ধাপ পেরোতে বদ্ধপরিকর। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। আকাশুজ্জামানের রিপোর্ট। স্প্যানিশ কোপা দেল রের ফাইনাল, মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। খেলা সেভিয়ার মাঠ স্টাডিও লা কার্তুজায়। নির্ধারিত সময়ে এই শহরে হাজির রিয়াল মাদ্রিদ। তবে ঝামেলা শুরুটা হয় রেফারির তালিকা দেখার পর। নিজস্ব মিডিয়াতে রেফারিদের বিরোধিতা করে রিয়াল মাদ্রিদ। গুঞ্জন ওঠে ফাইনাল ম্যাচ মাঠে না গড়ানো নিয়ে। তবে রিয়াল মাদ্রিদের বিবৃতিতে কেটে গেছে শঙ্কার কালো মেঘ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে রিয়াল। লা লিগার শিরোপা থেকে বেশ পিছিয়ে আছে তারা। এখন ভরসা কোপা দেল রে। বছরের প্রথম শিরোপা জিততে মুখিয়ে আছে অ্যানচেলত্তির শিষ্যরা। 7 দেশের 102 জন খেলোয়াড়ের অংশগ্রহণের মধ্য দিয়ে সাভার গলফ ক্লাবে শেষ হলো 4 দিনব্যাপী ওপেন অ্যামেচার গলফ টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান ও গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিকেলে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে গলফ ক্লাবের অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠান হয়। এ সময় সেনাপ্রধান ছাড়াও সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, আয়োজক কমিটি ও বিভিন্ন দেশের গলফাররা উপস্থিত ছিলেন। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে দেশের অন্যান্য গলফ মাঠেও পর্যায়ক্রমে এ ধরনের আয়োজন হবে বলে জানান সেনাপ্রধান। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি গ্রেফতার, পিটিআই এর প্রতিবেদন। ভারত পাকিস্তান যুদ্ধ দামামা, বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় চীন, বিএনপির সঙ্গে বৈঠক। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের পক্ষে জামায়াত, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা, বিশ্ব নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/
facebook.com/@@21 টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।